আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা। আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, পার্ট এক। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের কন্টেন্ট। মাথায় রাখবে, আন্তর্জাতিক নিরাপত্তা আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, এই যে যে অধ্যায়টি দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন, এই অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন আসবে। কয় নম্বরের প্রশ্ন আসবে? 4টা প্রশ্ন থাকবে এখান থেকে। আমাদের এই অধ্যায়ের উপর আমরা ক্লাস রেখেছি কতগুলো, সেটা একটু আমরা দেখে নিব। এই অধ্যায়ে আমরা ক্লাস রেখেছি 5টা। 1 2 3 4 4টা ক্লাস রেখেছি আমরা। আন্তর্জাতিক নিরাপত্তা আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কে উপর আমরা 4টা ক্লাস রেখেছি। দেখো, এই প্রথমে আমরা এটার ইংরেজি করি। এটার ইংরেজি হচ্ছে ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ইন্টার স্টেট পাওয়ার রিলেশন। এটা হচ্ছে এটার ইংরেজি। বেসিক্যালি এখানে 2টা শব্দকে এমফাসাইজ করা আছে, যার একটা শব্দের নাম কি সিকিউরিটি, আর একটা শব্দের নাম কি পাওয়ার। তাহলে দেখো, এই দুটি শব্দকে যদি এখন আমরা এক জায়গাটা করে লিখি, তাহলে আমরা লিখতে পারি পাওয়ার এন্ড সিকিউরিটি। পাওয়ার এন্ড সিকিউরিটি। খেয়াল করো, আমরা অলরেডি রিটেনে একটি অধ্যায় পড়ে এসেছি এবং অধ্যায়ের নাম হচ্ছে পাওয়ার এন্ড সিকিউরিটি। তাহলে আমাদের এই অধ্যায়টা অবশ্যই রিটেনের ক্লাসের সাথে রিলেটেড। তাহলে পাওয়ারের সাথে রিলেটেড এবং সিকিউরিটির সাথে রিলেটেড যে বিষয়গুলো রয়েছে, যেমন পাওয়ারের সাথে রিলেটেড হচ্ছে মিলিটারি মিলিটারি অ্যালায়েন্স। মিলিটারি অ্যালায়েন্স এটা হচ্ছে বা সামরিক জোট, পাওয়ারের সাথে রিলেটেড। আবার কাউন্টার মিলিটারি অ্যালায়েন্স, এটাও কিন্তু পাওয়ারের সাথে রিলেটেড। আবার সিকিউরিটির সাথে রিলেটেড দেখো চুক্তি, মানে অস্ত্র সংক্রান্ত চুক্তি। আবার সিকিউরিটির সাথে রিলেটেড দেখো গোয়েন্দা সংস্থা, গেরিলা সংগঠন। হ্যাঁ। আবার দেখো, সিকিউরিটির সাথে রিলেটেড কি, পরমাণু অস্ত্র নিয়ে যে সকল সংস্থা কাজ করে, রাসায়নিক অস্ত্র নিয়ে যে সকল সংস্থা কাজ করে, সেগুলো। আবার আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কের সাথে রিলেটেড হচ্ছে বাইলেটারাল ইস্যু বা দ্বিপাক্ষিক ইস্যুকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে যে চুক্তিগুলো হয়, সেই চুক্তি, পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে যে চুক্তিগুলো হয়, সেই চুক্তি। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো, তাহলে আমরা পড়বো কিভাবে? আমরা পড়বো হচ্ছে, আজকে ক্লাস শুরু করব আমরা সামরিক জোট দিয়ে শুরু করবো। সামরিক জোট দিয়ে শুরু করবো। খাতায় আমরা লিখবো যে সামরিক জোট, সেই সামরিক জোটের নাম হচ্ছে ন্যাটো। ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, দ্যাট ইজ নেটো। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, দ্যাট ইজ নেটো। মনোযোগ সহকারে শুনবে। দেখো, আমরা যদি বলি তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি পাওয়ারফুল রাষ্ট্র যে রাষ্ট্রটি ছিল, সেই রাষ্ট্রের নাম কি? সেই রাষ্ট্রের নাম হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্র যেটা ছিল, সেই রাষ্ট্রের নাম কি? সেই রাষ্ট্রের নাম হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। এবং সোভিয়েত ইউনিয়নের লক্ষ্য কি ছিল? করে একটি ভূখণ্ড আক্রমণ করো, দখল করো এবং সেখানে সমাজতন্ত্র কায়েম করো। যে কারণে সোভিয়েত পাওয়ারকে কেন্দ্র করে, এই যে এদিক দিয়ে দেখবা বিশ্ব মানচিত্রে, এদিক দিয়ে দেখবা যে একটি মহাসাগর আছে, এবং এই মহাসাগরের উপরের অংশের নাম কি? নর্থ আটলান্টিক ওশান। আর নিচের অংশের নাম কি? সাউথ আটলান্টিক ওশান। এই উত্তর আটলান্টিক মহাসাগরের এদিক দিয়ে রয়েছে ইউরোপ, আর এদিক দিয়ে রয়েছে কানাডা এবং ইউএসএ। এবং ইউরোপ মহাদেশের এদিক দিয়ে রয়েছে কারা?
পশ্চিম ইউরোপের পুঁজিবাদী দেশ, যে দেশগুলো সাথে সোভিয়েত ইউনিয়ন সম্পর্ক ভালো না। তো তখন এই উত্তর আটলান্টিক মহাসাগরের দুই পাড়ে রাষ্ট্রের নিরাপত্তাহীনতা দেখা দিল। আমেরিকা তখন চিন্তা করলো, যদি যুদ্ধ বিধ্বস্ত পশ্চিম ইউরোপের দেশগুলোকে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে, মানে সোভিয়েত আক্রমণকে তারা কোনোভাবেই প্রতিহত করতে পারবে না, তাহলে এভাবে পশ্চিম ইউরোপ চলে যাবে কার অধীনে? সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে চলে যাবে। এভাবেই আটলান্টিক মহাসাগরের দুই পাশের রাষ্ট্রগুলোর নিরাপত্তাহীনতা দেখা দিবে এবং এখানে সমাজতন্ত্র দ্রুত গতিতে বিস্তার লাভ করবে। তো বিশ্ব রাজনীতি এমন পরিস্থিতিতে কি করা যায়? এজন্য 1949 সালের 4 এপ্রিল, এজন্য 1949 সালের 4 এপ্রিল, খেয়াল করবে, 4 এপ্রিল 1949 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে কি হইলো? আমেরিকার উদ্যোগে একটি আলোচনা শুরু হলো। সে আলোচনায় অংশগ্রহণ করলো কারা? ইউএসএ করলো, কারা করলো? কানাডা করলো, এবং কারা করলো? পশ্চিম ইউরোপের 10টি পুঁজিবাদী রাষ্ট্র। এই 12টি রাষ্ট্র একত্রিত হয়ে তারা আলোচনা করলো, যদি আমরা সমাজতন্ত্রের বিস্তার রোধ করতে চাই এবং সম্মিলিতভাবে সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলা করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? তাহলে অবশ্যই আমাদেরকে একটা সামরিক সহযোগিতা বৃদ্ধি করবে, নিরাপত্তা নিশ্চিত করবে, যৌথ নিরাপত্তা নিশ্চিত করবে। এই লক্ষ্যে একটা সামরিক জোট গড়ে তুলতে হবে, যার মূল লক্ষ্য হবে সমাজতন্ত্রের বিস্তার রোধ করা এবং সোভিয়েত ইউনিয়নকে সম্মিলিতভাবে মোকাবেলা করে উত্তর আটলান্টিক মহাসাগরের দুই পাড়ের রাষ্ট্রগুলোর যৌথ নিরাপত্তা নিশ্চিত করা। এজন্যই 4 এপ্রিল 1949 সালে ওয়াশিংটন ডিসিতে বসে একটা চুক্তি হলো, এবং এই চুক্তির নাম হচ্ছে উত্তর আটলান্টিক। এই উত্তর আটলান্টিক চুক্তির 5 নং মূলনীতিতে বলা হলো, উত্তর আটলান্টিক চুক্তির 5 নং মূলনীতিতে বলা হলো, কি বলা হলো? বলা হলো, এই চুক্তিতে স্বাক্ষরকারী কোন দেশ যদি এই চুক্তির বাইরের কোন দেশ দ্বারা আক্রান্ত হয়, তাহলে এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো মনে করবে আমরা সকলেই আক্রান্ত হয়েছি। এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলেই সম্মিলিতভাবে আক্রমণকারী রাষ্ট্রটির বিপক্ষে সামরিক আগ্রাসন চালিয়ে সকলের নিরাপত্তা নিশ্চিত করবে, যেটাকে ইংরেজিতে কি বলা হয়? ইংরেজিতে বলা হয় কালেকটিভ সিকিউরিটি বা যৌথ নিরাপত্তা। হ্যাঁ, উত্তর আটলান্টিক চুক্তির 5 নং মূলনীতিতে যৌথ নিরাপত্তার কথা হয়েছিল। 1949 সালে উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে যে সামরিক জোট প্রতিষ্ঠিত হলো 12টি দেশ নিয়ে, সেই সামরিক জোটের নাম কি? ন্যাটো। তার নাম কি? ন্যাটো। তো এভাবেই প্রতিষ্ঠিত হয়েছিল যে সামরিক জোটটি, তার নাম কি? তার নাম হচ্ছে ন্যাটো। হ্যাঁ, তাহলে তুমি ধরে নাও যে আমেরিকার শক্তি ছিল কত? 500x। অপরদিকে সোভিয়েত ইউনিয়নের শক্তি ছিল কত? 700x। তাহলে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে শক্তির কিন্তু সমতা ছিল না, যেটা কিন্তু আমরা রিটেন ক্লাসে পড়ে এসেছি। তাহলে আমেরিকা ছাড়া আরো 11টি দেশ ছিল ন্যাটোতে। তো এই 11টি দেশ শক্তি ছিল 200x। ন্যাটো প্রতিষ্ঠিত হওয়ার পর সোভিয়েত ইউনিয়ন সমান সমান শক্তি হয়ে গেল, এবং এভাবেই বিশ্ব রাজনীতিতে ন্যাটো প্রতিষ্ঠিত হওয়ার পর সোভিয়েত ইউনিয়ন এবং ন্যাটোর মধ্যে কি হয়েছিল? ব্যালেন্স অফ পাওয়ার গড়ে উঠছিল। এরপর একের পর এক কি হলো? ন্যাটোর মেম্বার বাড়তে থাকলো। ন্যাটোর মেম্বার বাড়া মানে কি? ন্যাটোর শক্তি বাড়তে থাকলো। ধরে নিয়েছি ন্যাটোর আরো 300x শক্তি বেড়ে গেছে। সব মিলে ন্যাটোর শক্তি হয়ে গেছে কত? 1000x। এখন যদি ন্যাটো সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করে, তাহলে কিন্তু সোভিয়েত ইউনিয়ন সে আক্রমণকে প্রতিহত করতেছে। সে কারণে কি করা হলো? এ কারণে সোভিয়েত ইউনিয়ন 1955 সালে আরো 7টি দেশ নিয়ে কি করলো? পোল্যান্ডের রাজধানী ওয়ার্সোতে বসে একটি সামরিক জোট গড়ে তুললো ন্যাটোকে কাউন্টার দেওয়ার জন্য। এবং সেই সামরিক জোটের নাম কি হলো? সেই সামরিক জোটের নাম হলো ওয়ার্সো প্যাক্ট। এই 7টি দেশের শক্তি আমি ধরে নিচ্ছি কত? 300x। হয়ে গেল কত আমার? হয়ে গেল আমার 1000। এভাবেই বিশ্ব রাজনীতিতে আমরা দেখতে পাই সামরিক প্রতিযোগিতা দেখা দিয়েছিল আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে, এবং দুটি রাষ্ট্রের মধ্যে সরাসরি যুদ্ধ হলো না,
যে কারণে বিশ্ব রাজনীতির এই টানটান উত্তেজনাকে বলা হতো কি, কোল্ড ওয়ার। কি বলা হতো? কোল্ড ওয়ার। তাহলে ন্যাটো সম্পর্কে যে বেসিক তথ্য, সেই বেসিক তথ্যগুলো আমরা এখন জেনে নিই। ওকে। গঠনের ইউএসএ। ন্যাটো গঠনের উদ্যোক্তা যে দেশ, সেই দেশের নাম কি? সেই দেশের নাম হচ্ছে ইউএসএ। গঠিত হয় উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে। উত্তর আটলান্টিক চুক্তির 5 নং মূলনীতিতে যৌথ নিরাপত্তার কথা বলা হয়েছে। প্রতিষ্ঠা 4 এপ্রিল 1949 সালে। প্রতিষ্ঠাকালীন সদস্য 12টি। বর্তমান সদস্য 32টি। সর্বশেষ সদস্য সুইডেন। ন্যাটোভুক্ত মুসলিম দেশ 2টি: তুরস্ক এবং আলবেনিয়া। ন্যাটোভুক্ত মুসলিম দেশ 2টি, যার একটার নাম কি তুরস্ক, আরেকটি দেশের নাম কি? আরেকটি দেশের নাম হচ্ছে আলবেনিয়া। এরপরে প্রতিষ্ঠাকালীন সদস্য। ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল লন্ডন। বর্তমান সদর দপ্তর ব্রাসেলস। বর্তমান মহাসচিব
মার্ক রুটে। মার্ক রুটে হচ্ছে বর্তমান মহাসচিব। লেখা হয়ে গেলে বলবে লেখা শেষ। শেষ স্যার। ওকে। এরপরে খাতায় লিখবে ওয়ার্কশপ। গঠনের উদ্যোক্তা ছিল সোভিয়েত ইউনিয়ন। প্রতিষ্ঠা 1955 সালে। সদস্য ছিল 8টি। সদর দপ্তর ছিল মস্কোতে। বিলুপ্তি ঘটে 1991 সাল। বিলুপ্তি ঘটে 1991 সালে। আবার কি লেখা শেষ? লেখা শেষ। শেষ স্যার। ওকে। এরপরে আনজুস। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউনাইটেড স্টেটস, সিকিউরিটি ট্রিটি। খেয়াল করবে আনজুস, যার পূর্ণরূপ হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউনাইটেড স্টেটস সিকিউরিটি ট্রিটি। এই তিনটা দেশের ক্ষেত্রে দেখো বৈশিষ্ট্য কি দেখো। অস্ট্রেলিয়া মহাদেশের বাম দিকে আছে ইন্ডিয়ান ওশান, আর ডান দিকে আছে প্যাসিফিক ওশান। নিউজিল্যান্ড পুরোটাই প্যাসিফিক ওশান বা প্রশান্ত মহাসাগর অঞ্চলে অবস্থিত। আমেরিকার বামে আছে প্যাসিফিক ওশান, ডানে আছে নর্থ আটলান্টিক ওশান। তাহলে এই তিনটা দেশের ক্ষেত্রে দেখো কমন কোনটা, তিনটা দেশের ক্ষেত্রে কমন হচ্ছে প্রশান্ত মহাসাগর। তাহলে এই প্রশান্ত মহাসাগরের অঞ্চলে এই দেশগুলো দেখো বড় বড় দেশ। এই তিনটা দেশ চিন্তা করলো যে সোভিয়েত ইউনিয়ন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চেষ্টা চালাবে সমাজতন্ত্রের বিস্তার ঘটাতে। কারণ এই সব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অনেক ছোট ছোট দেশ আছে, যেমন সামোয়া, যেমন টুভালু, যেমন নাউরু, যেমন সোলোমান,
আইল্যান্ডস, যেমন ভানুয়াতু। এই যে ছোট ছোট দেশগুলো আছে প্রশান্ত মহাসাগর অঞ্চলে, এই দেশগুলোকে যদি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে, তাহলে এই দেশগুলো কখনোই সোভিয়েত আক্রমণকে প্রতিহত করতে পারবে না, বরং এই দেশগুলো সোভিয়েত ইউনিয়নের দখলে চলে যাবে। তখনই সোভিয়েত ইউনিয়ন এই এলাকায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবে। যদি আমাদের পার্শ্ববর্তী জলসীমাতে সোভিয়েত ইউনিয়ন তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে, সমাজতন্ত্রের বীজ বপন করতে পারে, তাহলে আমাদের নিরাপত্তার জন্য যথেষ্ট পরিমাণে হুমকি হয়ে দাঁড়াবে। তাই আমরা তিনটি রাষ্ট্র কোনোভাবেই প্রশান্ত মহাসাগরে সোভিয়েত ইউনিয়ন এবং সমাজতন্ত্র নিয়ন্ত্রণে যেতে দিব না। তাহলে আমরা কি করব? আমরা একদিকে প্রশান্ত মহাসাগর থেকে সোভিয়েত প্রভাবকে দূরে রাখবো, অন্যদিকে এই এলাকার ছোট ছোট যে দেশগুলো আছে, এই দেশগুলোর নিরাপত্তা রক্ষা করার জন্য ভূমিকা রাখবো। এটার জন্য প্রশান্ত মহাসাগরে যৌথভাবে সামরিক মহড়া প্রদান হবে। যত যতভাবে যৌথভাবে অস্ত্রের মহড়া প্রদান করতে হবে, যৌথভাবে সামরিক ঘাঁটি গড়ে তুলতে হবে, এবং সেগুলো পরিচালনা করে এই দেশগুলোর নিরাপত্তার জন্য ভূমিকা রাখতে হবে। এটার জন্যই 1951 সালে এই তিনটি রাষ্ট্র মিলে যে সামরিক জোট প্রতিষ্ঠা করলো, সেই সামরিক জোটের নামই হচ্ছে আনজোট, বা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউনাইটেড স্টেটস সিকিউরিটি ট্রিটি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউনাইটেড স্টেটস সিকিউরিটি। তাহলে আমরা লিখবো কি? আমরা লিখবো এটার প্রতিষ্ঠা। কখন প্রতিষ্ঠিত হয়? এটার প্রতিষ্ঠা হচ্ছে 1951 সালে। এর সদস্য কতটি? এর সদস্য 3টি। সদর দপ্তর কোথায়? অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। এটি একটি সামরিক জোট। এটি একটি সামরিক জোট। এটি একটি সামরিক জোট। লেখা শেষ? শেষ। ওকে। এরপরে IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, দ্যাট ইজ IAEA। খেয়াল করবে, এই যে নিউক্লিয়ার এনার্জি বা পরমাণু জ্বালানি, এই পরমাণু জ্বালানির নন মিলিটারি ফাংশন ইউজ, নন মিলিটারি ফাংশন অর্থাৎ বেসামরিক কাজে ব্যবহৃত হচ্ছে কিনা, শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হচ্ছে কিনা, কিংবা কোন রাষ্ট্র এই নিউক্লিয়ার এনার্জি কাজে লাগিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে কিনা, এই বিষয়গুলোকে দেখভাল করার জন্য যে সংগঠনটি প্রতিষ্ঠিত হলো, সেই সংগঠনটির নাম কি? IAEA। তাহলে IAEA এর মূল কাজটা কি? পরমাণু জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত। কোন দেশ যদি পরমাণু জ্বালানিকে শান্তিপূর্ণ কাজে ব্যবহার করার নামে গোপনে গোপনে যদি পরমাণু অস্ত্র তৈরি করার প্রচেষ্টা চালায়, তাহলে সেই দেশের সামরিক স্থাপনা পরিদর্শন করার ক্ষমতা রাখে কে? IAEA। এবং সেই দেশের সামরিক স্থাপনা পরিদর্শন করে যদি বুঝতে পারে যে না, এই রাষ্ট্রটি সত্যিকার অর্থেই
পরমাণু জ্বালানিকে কাজে লাগিয়ে পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা চালাচ্ছে, তখনই সেই দেশের উপরে কি করা হয়? আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রদান করা হয়। আন্তর্জাতিক গুলোকে সেই রাষ্ট্রের কার্যক্রম সম্পর্কে জানানো হয়। তখনই আমেরিকার মতো রাষ্ট্র যারা রয়েছে, জাতিসংঘের মতো সংস্থা যারা রয়েছে, তারা ওই রাষ্ট্রটির উপর কি করে, ওই রাষ্ট্রটির উপরে নিরাপদ নিষেধাজ্ঞা প্রদান করে থাকে। So, এই যে পরমাণু জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহার সুনিশ্চিত করার জন্যই 29 জুলাই 1957 সালে যে সংগঠনটি প্রতিষ্ঠিত হলো, সেই সংগঠনটির নামই হচ্ছে IAEA বা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। সবাই কি ক্লিয়ার? জি স্যার। যেমন আমরা যদি বাংলাদেশের কথা যদি বলি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বলতো এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখানে যে নিউক্লিয়ার এনার্জি ব্যবহার করা হচ্ছে, এটা কি পরমাণু জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহার কিনা? জি স্যার। কারণ কি? কারণ এখানে যা তৈরি করা হবে তার নাম কি, কথা বলো? পরমাণু বিদ্যুৎ উৎপাদন করা হবে। এই পরমাণু বিদ্যুৎ দিয়ে আমরা কি করব? আমাদের যে বিদ্যুতের যে চাহিদা, সেই চাহিদা মেটানোর প্রচেষ্টা আছে। কিন্তু যদি বাংলাদেশ গোপনে গোপনে কি করে থাকে, যদি নিউক্লিয়ার উইপন্স তৈরি করার প্রচেষ্টা চালায়, তখন সেটা কি হবে বলো? শান্তিপূর্ণ ব্যবহার নাকি সামরিক কাজে ব্যবহার, কথা বলো? অবশ্যই সামরিক সামরিক। কাজে ব্যবহার। তখনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করবে কে, কথা বলো? IAEA এর অস্ত্র পরিদর্শক দল। অস্ত্র পরিদর্শক দল। এই অস্ত্র পরিদর্শক দল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে তারা বিভিন্ন, যদি সত্যিকার অর্থে নিউক্লিয়ার বিপদ তৈরির প্রচেষ্টা চালায় বাংলাদেশ, তাহলে বিভিন্ন চিহ্ন দেখেই, বিভিন্ন আলামত দেখেই তারা বুঝতে পারবে যে আসলেই তারা তৈরি করছে। এ কারণে IAEA কে বলা হয় কি? IAEA কে বলা হয় নিউক্লিয়ার ওয়াচ ডগ বলা। নিউক্লিয়ার ওয়াচ ডগ হয়। দেখো, যখন সেনাবাহিনী বা র্যাব বা সোয়াট কোনো অভিযোগের উপর ভিত্তি করে যখন কোথাও কোনো অনুসন্ধান চালাতে যায়, তখন তাদের সাথে কি থাকে, কথা বলো? কি থাকে প্রশিক্ষিত বলো? কুকুর স্যার, প্রশিক্ষিত কুকুর। ডগ স্কোয়াড বলে এটা আমরা, তাই না? তার দ্যাট মিনস প্রশিক্ষিত কুকুর থাকে। এই প্রশিক্ষিত কুকুর বলতো সেখানকার, যেখানে প্রবেশ করলো সেখানকার গন্ধ শুনেই, গন্ধ নিয়েই এই কুকুর বুঝতে পারে কিনা, কথা বলো তো? জি স্যার। তাহলে এটাকে বলে আমরা ডগ স্কোয়াড বলছি। তাহলে একই ভাবে কোনো অভিযোগ যদি ওঠে, তাহলে IAEA কি করে? IAEA এর অস্ত্র পরিদর্শক দল সেই পরমাণু কেন্দ্র পরিদর্শন করে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করে। যে কারণে IAEA কে কি বলা হয়? IAEA কে বলা হয় নিউক্লিয়ার ওয়াচ ডগ। নিউক্লিয়ার ওয়াচ ডগ। তোমরা কি ক্লিয়ার জি স্যার। নাকি ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। খালেদাদের কি অবস্থা? স্যার, এনে তো মনে হয় কোনো কাহিনী আছে স্যার। কি কাহিনী, যেমন? স্যার, এটা সম্ভবত কিছু লুকানো হচ্ছে স্যার এখন, যত রেকর্ড হচ্ছে স্যার, আমি কি বলবো, হয়তো নেগোসিয়েশন চলছে স্যার। আসলে আমরা তো খালি স্যার দোষারোপ করতেছি, দেশে আসে না কেন, দেশে আসে না কেন স্যার। এটার পিছনেও মনে হয় স্যার, কালকে যে একটা স্ট্যাটাস দিছেন উনি, ওইটা থেকে এটা বোঝা যায় যে এখানে বিভিন্ন পক্ষ আছে বা ওনার নিরাপত্তার ইয়ে আছে, সংকট আছে। আর এমনি তো স্যার মনের মধ্যেও স্যার একটু সংকোচ থাকার কথা, যেহেতু তার বাবা যেভাবে অ্যাসাসিনেট হয়েছেন স্যার, সে সেক্ষেত্রে স্যার একটু সংকোচ থাকার কথা স্যার। আর সঠিক যে খবর, ট্রিটমেন্ট বা যে অবস্থায় আছেন, কন্ডিশন, এটা মনে হয় না স্যার আমাদের
সরবরাহ করা হচ্ছে। হুম, হতে পারে। আচ্ছা, তাহলে শুরুতে লিখো, আইএইএ কে বলা হয় নিউক্লিয়ার ওয়াচডগ। আইএইএ কে বলা হয় নিউক্লিয়ার ওয়াচডগ, তা শুরুতে লিখো। তবে খালেদা জিয়া মহিলাটা ভদ্র আমার কাছে, যেটা মনে হয়েছে এই মহিলা, মানে ইনার মুখের কথা কিন্তু এরকম খারাপ কথা শোনা যায় না ইনার মুখ দিয়ে। আদতে বাংলাদেশের ভালো চেয়েছেন স্যার সব সময়। হ্যাঁ, উনি যখন ভদ্র মানুষ আমার কাছে কেন জানি মনে হয়েছে। আইএ কে বলা হয় নিউক্লিয়ার ওয়াচডগ। প্রতিষ্ঠা 29 জুলাই 1957 সালে। সদস্য 180টি। বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1972 সালে। সদর দপ্তর ভিয়েনা। সংস্থাটি শান্তিতে নোবেল পান 2005 সালে। উদ্দেশ্য পরমাণু জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা। বর্তমান মহাপরিচালক রাফায়েল গ্রোসি। বর্তমান মহাপরিচালক যিনি, তার নাম কি? তার নাম হচ্ছে রাফায়েল গ্রোসি। লেখা শেষ? জি স্যার। পরে লিখবে ওপিসিডব্লিউ, এর পরের সংগঠন লিখবে ওপিসিডব্লিউ। ওপিসিডব্লিউ, অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ কেমিক্যাল
weapons. Organization for the Prohibition of Chemical Weapons. That is OPCW. মনোযোগ সহকারে শুনবে। 1993 সালে জাতিসংঘের উদ্যোগে একটি কনভেনশন প্রণীত হয় যার নাম CWC, কেমিক্যাল উইপন্স কনভেনশন। কেমিক্যাল উইপন্স কনভেনশন কি নাম? কথা বলো। কেমিক্যাল উইপন্স কনভেনশন, অর্থাৎ রাসায়নিক অস্ত্র বিষয়ক কনভেনশন। এই রাসায়নিক অস্ত্র বিষয়ক কনভেনশনে কি বলা হলো? কোন দেশ রাসায়নিক অস্ত্র তৈরি করবে না, ব্যবহার করবে না, বিক্রি করবে না, মজুত করবে না, কিংবা অন্য রাষ্ট্রের কাছে হস্তান্তর করবে না, এই কথা বলা হলো 1993 সালে রাসায়নিক অস্ত্র বিষয়ক কনভেনশন। এই রাসায়নিক অস্ত্র বিষয়ক কনভেনশনের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্যই 1997 সালে 29 এপ্রিল যে সংগঠনটি প্রতিষ্ঠা করা হলো, সেই সংগঠনটির নামই হচ্ছে OPCW। OPCW বা অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ কেমিক্যাল উইপন্স। অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ কেমিক্যাল উইপন্স। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে আমরা লিখবো প্রতিষ্ঠা 29 এপ্রিল 1997 সালে। সদস্য 193। বাংলাদেশ সদস্য পদ লাভ 1997 সালে। সদর দপ্তর হেগ। সংস্থাটি শান্তিতে নোবেল পায় 2013 সালে। বর্তমান মহাপরিচালক কি নাম? ফার্নান্দো আরিয়াস। বর্তমান মহাপরিচালক ফার্নান্দো আরিয়াস। ফার্নান্দো আরিয়াস। বর্তমান মহাপরিচালক ফার্নান্দো আরিয়াস। লেখা শেষ হলে বলবে লেখা শেষ। শেষ স্যার। ওকে, এরপরে আরেকটি সংগঠন যার নাম হচ্ছে আইকান, ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন্স। খেয়াল করবে, আইকানের পূর্ণ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপন্স। দ্যাট ইজ আইকান, ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপন্স। দেখো, ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন মানে কি? ক্যাম্পেইন মানে কি? প্রচারণা, আন্তর্জাতিক প্রচারণা। কিসের জন্য প্রচারণা? অ্যাবলিশ, ধ্বংস। কিসের ধ্বংস? নিউক্লিয়ার উইপন্সের ধ্বংস। অর্থাৎ বিশ্বব্যাপী নিউক্লিয়ার উইপন্সের বিপক্ষে জনমত গড়ে তোলা, বিশ্ব জনমত গঠন করা,
নিউক্লিয়ার উইপন্স মুক্ত বিশ্ব গড়ে তোলা, নিউক্লিয়ার উইপন্স এর বিলুপ্তি সাধন করা বা ধ্বংস সাধন করা, এই লক্ষ্যে সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক প্রচার প্রচারণা চালিয়ে এই নিউক্লিয়ার উইপন্স এর বিপক্ষে বিশ্ব জনমত গড়ে তোলা, এই উদ্দেশ্যকে ধারণ করে 2007 সালে যে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়, তারই নাম কি? তারই নাম হচ্ছে আইকান। তার নাম হচ্ছে আইকান। তাহলে এটার প্রতিষ্ঠা 2007 সালে। সদর দপ্তর জেনেভা। সংস্থাটি শান্তিতে নোবেল পায়। সংস্থাটি শান্তিতে নোবেল পান 2017 সালে। উদ্দেশ্য পরমাণু অস্ত্রের বিলোপ সাধনের জন্য প্রচারণা চালিয়ে বিশ্ব জনমত গঠন করা। স্যার। শেষ লেখা। এন্ড দ্য লাস্ট অর্গানাইজেশন এই ক্লাসের। তোমরা ইন্টারপোলের নাম শুনেছ কিনা? ইন্টারপোলের নাম শুনছো? শুনো নাই? ইন্টারপোল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। ইন্টারপোল, যার পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, ব্র্যাকেটে লিখবো আমরা ICPO। খেয়াল কর, ইন্টারপোল দিয়ে কিন্তু এই পূর্ণরূপ লেখা যায় না। ইন্টারপোলের ইন্টার মানে ইন্টারন্যাশনাল, পোল মানে পুলিশ। ইন্টারপোল মানে ইন্টারন্যাশনাল পুলিশ, কিন্তু এটার অফিসিয়াল নেম কি? এটার অফিসিয়াল নেম হচ্ছে ICPO বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। ICPO বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। খেয়াল করবে, ইন্টারপোলের কাজ কি? ইন্টারপোলের কাজ হচ্ছে আন্তর্জাতিক বিশ্বব্যাপী সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে দমন করতে পারস্পরিক সহযোগিতা করা। অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ বাহিনীকে সহযোগিতা করা, বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া, বিশ্বের বিভিন্ন দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার তদন্তে সহায়তা করা, আন্তর্জাতিক ভাবে যে নারী ও শিশু পাচার চক্র রয়েছে সেগুলোকে দমন করা, আন্তর্জাতিক মাদক পাচার চক্রকে দমন করা, সন্ত্রাসবাদ ইস্যুতে, অপরাধ ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ বাহিনীর মধ্যে তথ্যের আদান প্রদান করা, এবং কোনো একজন ব্যক্তি যিনি অপরাধী এবং সাজাপ্রাপ্ত তাকে নিজ দেশে ফিরে আনতে সহযোগিতা করা। কিন্তু ইন্টারপোলের কিন্তু এই কাজ নাই। ইন্টারপোল কাউকে ধরে গ্রেফতার করে তাকে নিজ দেশে পাঠিয়ে দিবে। যেমন আমরা যদি বলি, শেখ হাসিনার কথা যদি বলি, শেখ হাসিনার যে ফাঁসি রায় হলো, এরপর কিন্তু অনেকেই বলছে যে প্রয়োজনে আমরা ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে, দেখো, ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে আনার কোনো সুযোগ নাই। কারণ ইন্টারপোলের কোনো ক্ষমতা নাই। ইন্টারপোলের এই ক্ষমতা নাই যে ভারতে ঢুকে গিয়ে শেখ হাসিনাকে অ্যারেস্ট করে
বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। বরং ইন্টারপোল কি করতে পারে, একটা রেড অ্যালার্ট জারি করতে পারে। এটা রেড অ্যালার্ট জারি করতে পারে একজন ব্যক্তির বিপক্ষে, শেখ হাসিনার বিপক্ষে রেড অ্যালার্ট জারি করতে পারে, এটা করতে পারবে। আর বাংলাদেশ যদি ইন্টারপোলের কাছে সহযোগিতা চায় শেখ হাসিনাকে ফেরত আনার জন্য, তখন ইন্টারপোল কি করতে পারে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলাপ আলোচনা চালিয়ে আলাপ আলোচনা চালাতে পারে। এবং ভারত যদি, আমরা যদি কথা বলি, ইন্টারপোলকে ভারত যদি ইন্টারপোলকে সহযোগিতা করে এবং ভারত যদি শেখ হাসিনাকে দিতে বা হস্তান্তর করতে রাজি হয়, তাহলে ভারত চাইলে ইন্টারপোলের কাছে হস্তান্তর করতে পারবে, ইন্টারপোল শেখ হাসিনাকে বাংলাদেশের নিকট ফেরত দেবে, এটা করতে পারবে। তাহলে ইন্টারপোলের কিন্তু এই ক্ষমতা নাই যে ভারতে ঢুকে গিয়ে ভারতের কোনো ব্যক্তিকে বা পৃথিবীর কোনো অপরাধীকে ভারতের ভিতর থেকে অ্যারেস্ট করে দিয়ে আসা, এই ক্ষমতা নাই। যদি এই ক্ষমতা, অর্থাৎ ভারতের কোনো ব্যক্তিকে, ভারতে আশ্রিত কোনো বিদেশি ব্যক্তিকে গ্রেপ্তার করার এখতিয়ার শুধুমাত্র ভারতের বাহিনী রয়েছে, অন্য কোনো দেশের বাহিনীর নাই। তো যারা বলছে যে শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফেরত নিয়ে আসবো আমরা, এটা সম্পূর্ণরূপে তারা ভুল বলছে। তারা ইন্টারপোলের কাজকর্ম সম্পর্কে হয়তো বা যথেষ্ট পরিমাণে অবগত না, ধারণা রাখে না, এ কারণে তারা এই সকল কথাবার্তা বলছে। হুম, লক্ষ্য রাখবে। প্রতিষ্ঠা 1923 সালে। প্রতিষ্ঠাকালীন সদস্য 50টি। বর্তমান সদস্য কয়টি কেউ বলতে পারবে? ইন্টারপোলের বর্তমান সদস্য কতটি বলতে পারবে? স্যার 196টি। ভেরি গুড। সদস্য, বর্তমান সদস্য 196টি। বাংলাদেশ কত সালে সদস্যপদ লাভ করে? এই প্রশ্ন প্রায় পরীক্ষাতে আসে। 1976 সালে। সদর দপ্তর প্যারিসের লিওতে। বর্তমান মহাসচিব, ইন্টারপোলের বর্তমান মহাসচিব কে কেউ বলতে পারবে? ইন্টারপোলের বর্তমান মহাসচিব হচ্ছে ভালডেকি উরকুইজা। ইন্টারপোলের বর্তমান মহাসচিব যিনি, তার নাম হচ্ছে ভালডেকি উরকুইজা। লেখা শেষ? শেষ স্যার। সবাই ভালো থাকো, আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে।